এত রাতে কুণাল চাচা কোথায় যাচ্ছেন তা জানার জন্য আমার কৌতূহল বাড়ছিল, তাই আমি নিজ ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম চাচা আমার মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। ভেতরে কি ঘটছে সেটা জানতে আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমি ধীরে ধীরে মায়ের ঘরের জানালার কাছে গেলাম। জানালাটি অল্প খোলা ছিল, আর আমি সেই ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। মা তখন কাকুর সাথে বসে কথা বলছিলেন। মনে হচ্ছিল তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন, কিন্তু সেই দৃশ্য দেখে আমার মনে এক ধরনের অস্বস্তি হল, যেন কিছুটা অপ্রত্যাশিত কিছু ঘটছে। আমি দ্রুত ঘরে ফিরে এলাম, আর মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমার মা ছিলেন অনেক সুন্দর, গায়ের রং ছিল ফর্সা আর একটু স্বাস্থ্যবান। তিনি সবসময় পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতেন, তাই তার শরীরে এখনো বয়সের ছাপ পড়েনি, তাই তাকে দেখতে এখনো কম বয়সী মনে হতো। এই বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছিলেন। তারপরেও জানি না তিনি কিভাবে এতটা দিন একাই কাটিয়েছিল। আমরা গরিব বলে গ্রামের লোকেরা সবসময় মাকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে তার কাছে আসতে চাইত, কিন্তু মা তখন কাউকে পাত্তা দিত না, কারণ বাবা মারা যাওয়ার পর মা মনে মনে একজনকে ভালোবাসত। তা কখনো আমাকেও জানায়নি। আমার নাম তানিয়া, এবং আজ আমি আপনাদের শোনাব আমার জীবনের সেই সময়ের কথা যখন আমার বয়স ছিল প্রায় 16 বছর। আমাদের পরিবারের আর্থিক অবস্থা তখন খুবই খারাপ ছিল। ছোটবেলাতেই বাবাকে হারিয়ে ফেলেছিলাম, আর তারপর থেকে মাই ছিলেন আমাদের পরিবারের একমাত্র আশ্রয়। আমাদের কোনো বড় জমি বা সম্পত্তি ছিল না, শুধু মায়ের কঠোর পরিশ্রম আর ছোটখাটো কিছু কাজের মাধ্যমে আমাদের দিন চলত। আমরা ছোট্ট একটি গ্রামে বাস করতাম। বাবার চলে যাওয়ার পর মা একা হাতে আমাদের সংসার সামলাতেন এবং নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যের বাড়িতেও কাজ শুরু করেছিলেন। আমার মা ছিলেন অনেক সুন্দর এবং অনেক ভালো চরিত্রের অধিকারী। মা গ্রামের অনেকের বাড়িতে কাপড় ধোয়া, বাসন মাজা ও ঘর পরিষ্কার করার কাজ করতেন। আমাদের আর্থিক অবস্থা এমন ছিল যে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই 5ম শ্রেণী পর্যন্ত পড়ার পর মা আমাকে স্কুলে পাঠানো বন্ধ করে দিলেন, এবং আমার দায়িত্ব হয়ে গেল মায়ের কাজে সাহায্য করা। মা যেখানে যেখানে কাজ করতেন আমিও সেখানে তার সাথে যেতাম। আমি সবসময় মায়ের পাশে থেকে ঘরের কাজগুলো করতাম এবং তাকে সাহায্য করতাম। মা ছিলেন খুবই সৎ এবং পরিশ্রমী। তিনি কখনো অন্য কারোর প্রতি অন্যায় আচরণ করতেন না। মা বেশি কথা বলতেন না, চুপচাপ নিজের কাজ শেষ করে বাড়ি ফিরে আসতেন। আমাদের পরিবারের আর্থিক অবস্থা দেখে গ্রামের অনেকেই মাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। মাকে তারা অনেক ধরনের লোভ দেখাত। তাদের ধারণা ছিল যে আমরা গরিব বলে হয়তো মা তাদের কথায় বিভ্রান্ত হতে পারেন। যেসব বাড়িতে মা কাজ করতেন সেখানকার কিছু পুরুষ ও ছেলেরা তাকে ভুল পথে চালিত করার চেষ্টা করত, কিন্তু মা কখনোই তাদের কোনো প্রস্তাবকে গুরুত্ব দেননি। গ্রামের কিছু প্রভাবশালী লোক আর দুষ্টু প্রকৃতির মানুষও মাকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। তারা মায়ের প্রতি খারাপ উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসেছিল, কিন্তু মা কখনো তাদের কথায় কর্ণপাত করেননি। মায়ের মন সবসময় আমার এবং আমাদের সংসারের অবস্থার দিকেই নিবদ্ধ ছিল। তিনি কখনো পিছন ফিরে তাকাতেন না, এবং তার সততা ও কঠোর মনোবলের জন্য আমি সবসময় তার প্রতি গর্বিত ছিলাম। একদিন গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি একজন নেতা ছিলেন, সরাসরি মায়ের কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন। তিনি মাকে বলেছিলেন, তোমার পরিস্থিতি দেখে আমার খারাপ লাগে। তুমি যদি চাও তাহলে তোমার এবং তোমার মেয়ের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। শুধু আমার কথাটি মেনে নাও। মা তার কথা শুনে সোজা তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমার নিজের পরিশ্রমের উপর বিশ্বাস আছে, আমি কারো দয়া চাই না। এক রাতের খাবার খেয়ে আমরা যখন ঘুমাতে যাচ্ছিলাম, তখন হঠাৎ আমাদের দরজায় টোকা পড়ল। মা আমাকে বললেন, দেখো তা এত রাতে কে এসেছে। মা তখন নিজের ঘরে বিছানা পাততে চলে গেলেন। আমি দরজা খুললাম এবং দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটি ভালো পোশাক পরা এবং বয়স আনুমানিক 40 বছর হবে। আমি একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে কি দরকার? লোকটি হেসে উত্তর দিল, তানিয়া। তার মুখে আমার নাম শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনি কে? এর আগেই কিছু বোঝার চেষ্টা করছিলাম। তখন সেই লোকটি হঠাৎ আমাকে তার কাঁধে তুলে নিল এবং হাসতে হাসতে বলল, আমি তোমার চাচার মতো, তোমার বাবার পুরনো বন্ধু কুণাল বাবু। তার কথা শুনে মা দ্রুত বাইরে এলেন। মা এবং কুণাল চাচা একে অপরকে দেখে যেন অতীতে ফিরে গেলেন। তাদের চোখে পুরনো দিনের স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠল। প্রায় 2-3 মিনিট তারা একে অপরের দিকে তাকিয়ে রইলেন, যেন চারপাশের কিছুই তাদের মনে নেই। এই দৃশ্য দেখে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম এবং বললাম, মা, একে আমার? কথা শুনে তারা বাস্তবে ফিরে এলেন। কুণাল চাচা তখন আমাকে মাটিতে নামিয়ে দিলেন। আমি মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম। মায়ের মুখে এক ধরনের অদ্ভুত আনন্দের ঝিলিক ছিল। মা বললেন, এ হলেন তোমার কুণাল চাচা, তোমার বাবার পুরনো বন্ধু। কুণাল চাচাকে প্রণাম করো। আমি তাকে প্রণাম করলাম এবং কুণাল চাচা আমাদের ঘরে প্রবেশ করলেন। তিনি ঘরে ঢোকার পর যেন বাড়ির পরিবেশটা একটু পরিবর্তন হয়ে গেল। কুণাল চাচা মায়ের কাঁধে হাত রাখলেন, আর মা একটু লজ্জায় হেসে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি কিছুটা অবাক হয়ে ভাবছিলাম, আমরা তো সবেই রাতের খাবার খেয়েছি, তবে মা আবার কার জন্য রান্না করছেন? আমি জিজ্ঞেস করলাম, মা, তুমি কার জন্য রান্না করছো?
মা হালকা হেসে বললেন, তোমার কুনাল চাচার জন্য। তিনি অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। আমি বললাম, কিন্তু মা, যদি উনি বাবার পুরনো বন্ধু হন তবে এতদিন কোথায় ছিলেন, আর হঠাৎ এখন এখানে কেন এলেন? মা একটু গম্ভীর মুখে উত্তর দিলেন, উনিও আমাদের গ্রামেরই মানুষ ছিলেন। তখন তোমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যখন তোমার বাবা বাড়িতে থাকতেন না তখন উনি আমাকে সাহায্য করতেন। খুব ভালো মনের মানুষ ছিলেন। আমরা একসাথে অনেক মজা করতাম। তোমার জন্মের পর উনি বিদেশ চলে গিয়েছিলেন। মায়ের কথাগুলো শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। কুনাল চাচা এত বছর পর হঠাৎ কেন ফিরে এলেন তা নিয়ে আমার মনে নানা প্রশ্ন জাগতে লাগলো। তাদের মধ্যে কি কোনো পুরনো সম্পর্ক ছিল? সেই রাতে কুনাল চাচার বিষয়ে মায়ের সাথে কথা বলার পর আমি তার সম্পর্কে আরও কৌতূহলী হয়ে উঠলাম। এত সবকিছু হঠাৎ ঘটে যাওয়া আমার বোধগম্যের বাইরে ছিল। মায়ের মুখে এক ধরনের অদ্ভুত উচ্ছ্বাস আর আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল। মা বললেন, জীবন মাঝে মাঝে আমাদের সামনে পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনে, যা আমরা কখনো ভুলার চেষ্টা করলেও ভুলতে পারি না। মা বললেন, দেখো, কুনাল চাচা এখন একা থাকেন। তার জীবনে আর কেউ নেই। এখন আমরা ছাড়া তার আর কে আছে? মায়ের কথাগুলো যেন আমার মনে নানা প্রশ্নের ঝড় তুলল। তিনি বললেন, কাল সকালে উনি নিজের বাড়িতে ফিরে যাবেন। মায়ের কথা শুনে আমি ভাবছিলাম, কুনাল চাচার এই হঠাৎ আসাটা আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে। তার আসাতে মা অনেক খুশি ছিলেন। কুনাল চাচা আসার পর থেকে তিনি সবসময় মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করছিলেন। বিভিন্নভাবে মাকে হাসানোর চেষ্টা করছিলেন। মাঝে মাঝে চাচা মায়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতেন, আর আমার মাও তাকে দেখে হাসতেন, কিন্তু বুঝতে দিতেন না। মা বললেন, এখন তুমি নিজের ঘরে যাও এবং খাবার প্রস্তুত হওয়া পর্যন্ত তোমার কুনাল চাচার সাথে কিছুক্ষণ গল্প করো। আমি মায়ের কথা মেনে নিয়ে নিজের ঘরে চলে গেলাম। কুনাল চাচা তার সব জিনিসপত্র আমার ঘরের এক কোনায় রেখেছিলেন। তিনি মাটিতে বসে হুক্কা টানছিলেন। আমি তার পাশে যেতেই তিনি হাসি মুখে আমার সাথে কথা বলতে শুরু করলেন। তার কথাই জানতে পারলাম যে বিদেশে তার একটি বড় রেস্টুরেন্ট ছিল, যেখানে তিনি অনেক টাকা উপার্জন করেছিলেন। কিন্তু সম্প্রতি তার গ্রামের প্রতি টান অনুভব হওয়ায় তিনি সেই রেস্টুরেন্টটি বিক্রি করে দিয়েছেন এবং স্থায়ীভাবে গ্রামে ফিরে এসেছেন। তিনি বললেন, আমি নিজের সাফল্যকে পিছনে ফেলে গ্রামে ফিরে আসা এক বড় সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করে তিনি বললেন, তুমি আমাকে কুনাল চাচা বলে ডেকো না, শুধু কুনাল বললেই হবে। তার এই কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু ভাবলাম হয়তো তিনি আমাদের আরো কাছাকাছি হতে যাচ্ছেন। এটি কুনাল চাচার স্বভাব ছিল। কিছুক্ষণ পর মা আমার ঘরে এসে বললেন, কুনাল, খাবার তৈরি আছে, চলো এখন খেতে বসো। মা তাকে রান্নাঘরে নিয়ে গেলেন আর আমিও তাদের সাথে রান্নাঘরে গেলাম। মা কুনাল চাচার জন্য থালায় খাবার পরিবেশন করলেন। কাকা খুব আনন্দের সাথে পেট ভরে খেয়ে নিলেন। তারপর ক্লান্তি মেটাতে একটা বড়াই তুললেন। কুনাল চাচা হাসতে হাসতে মাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার জন্য এত কিছু করছো, এতে ক্লান্ত হয়ে করনি তো? মা হালকা হেসে বললেন, আমি কখনোই ক্লান্ত হইনি এবং এখনো ক্লান্ত হব না। মায়ের এই কথা শুনে তার শক্তি আর দৃঢ়তার প্রতি আমার মনের ভেতর গভীর শ্রদ্ধা অনুভব হলো। কুনাল চাচা হেসে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। মা তখন আমাকে বললেন, তুমি এখন নিজের ঘরে যাও এবং কুনাল চাচাও তোমার ঘরেই থাকবেন। আমি মায়ের কথা শুনে নিজের ঘরে চলে গেলেন। কুনাল চাচা তখনও হুক্কা টানছিলেন। আমি বিছানা পেকে নিলাম এবং কুনাল চাচার জন্য পাশে আরেকটি বিছানা পেতে দিলাম। তারপর নিজের বিছানায় শুয়ে পড়লাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর কুনাল চাচা উঠে দরজা বন্ধ করে দিলেন এবং ঘরের লাইট নিভিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লেন। আমি তখন গভীর ঘুমে তলিয়ে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে দেখলাম কুনাল চাচা তার বিছানা থেকে উঠে ঘরের বাইরে চলে যাচ্ছেন। কেন জানি না, কিন্তু এই দৃশ্য দেখে আমার মনে কিছুটা অস্বস্তি তৈরি হলো। আমার মনে কৌতূহল জন্মালো যে এত রাতে কুনাল চাচা কোথায় যাচ্ছেন। এটি জানার জন্য আমি নিজেও ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম কুনাল চাচা মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার কৌতূহল আরো বেড়ে গেল, তিনি কেন মায়ের ঘরে যাচ্ছেন। আমি আস্তে আস্তে মায়ের ঘরের জানালার কাছে গেলাম। জানালাটি অল্প খোলা ছিল আর আমি সেই ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিতে শুরু করলাম। মা তখন নিজের বিছানায় কুনাল চাচাকে বসিয়ে গল্প করছেন। সেই মুহূর্তে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি দেখছি। আমি অস্বস্তি বোধ করতে শুরু করলাম আর ভাবতে লাগলাম, আমি কি এখানে থাকা ঠিক করছি? আমার মন ধীরে ধীরে ভারী হয়ে আসতে লাগলো, আর সেই কারণে আমি ফিরে এসে আমার ঘরে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার চোখ পড়ল কুনাল চাচার বিছানার দিকে, কিন্তু তিনি সেখানে ছিলেন না। তখন রাতের ঘটনাগুলো আমার মনে পড়তে শুরু করলো আর মনে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল। আমি তাড়াতাড়ি উঠে বাইরে এলাম। মায়ের ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু জানালাটি খোলা ছিল। আমি সেই জায়গাতেই বসে মায়ের ঘরের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে আমার মনে হলো যে আমি দরজার লক খোলার আওয়াজ শুনতে পেলাম, আর কৌতূহলবশত তাকিয়ে দেখলাম কুনাল চাচা মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর পরই মা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে সোজা বাথরুমের দিকে ছুটে গেলেন। কিছুক্ষণ পর মা আমাকে ডাকলেন এবং বললেন, আমি গোসল ছেলে তৈরি হচ্ছি। এরপর আমি উঠে কুনাল চাচার দিকে তাকালাম। দেখলাম তিনি তখনও ঘুমাচ্ছেন। আমি বাথরুমে গিয়ে গোসল ছেড়ে তৈরি হয়ে নিলাম এবং তারপর রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম মা রান্না করছেন এবং তিনি খুব আনন্দিত দেখাচ্ছিলেন। তার মুখে এক ধরনের সতেজতা আর অন্যরকম উচ্ছ্বাস ছিল। আমার ছেলে ও মেয়ে একই বেডরুমে থাকত। একদিন গভীর রাতে হঠাৎ মেয়ের কান্নার মতো শব্দ শুনে আমি চমকে উঠলাম। শব্দটা এত অস্বাভাবিক ছিল যে আমার মনে অদ্ভুত এক উদ্বেগ তৈরি হল। আমার মেয়ে ফিসফিস করে বলছিল, ভাই, একটু আস্তে, মায়ের ঘর একদম পাশে। তার কথাগুলো শুনে আমার মনে সন্দেহ জন্মায়। আমি আস্তে করে তাদের ঘরের জানালা দিয়ে উকি দিলাম, আর যা দেখলাম
তা দেখে আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার নাম অর্পিতা। আমি একজন সাধারণ গৃহবধূ। আমার 2টি সন্তান ছিল, একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়ে আমার নিজের সন্তান হলেও ছেলে আমার দ্বিতীয় বিয়ের পর আমার জীবনে আসে। তাদের বয়সের ব্যবধান ছিল 4 বছর। আমার মেয়ের নাম ছিল পায়েল এবং ছেলের নাম ঈশান। আমি ঈশানকে নিজের সন্তানের মতোই ভালোবাসতাম। আমার দ্বিতীয় বিয়ের আগে পায়েল হোস্টেলে থেকে পড়াশোনা করত। সে তার নতুন বাবা এবং ভাইকে খুশি মনে মেনে নিয়েছিল, তবে সে সিদ্ধান্ত নিয়েছিল যে তার পড়াশোনা হোস্টেলেই শেষ করবে। আমি তার ইচ্ছার উপর জোর দিইনি। সম্প্রতি পায়েল তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বাড়ি ফিরেছে। একই সময় ঈশানও তার পড়াশোনা শেষ করেছে। তারা দীর্ঘদিন পরে একে অপরের সঙ্গে দেখা করল। কয়েকদিনের মধ্যেই তারা চাকরির জন্য অন্য একটি শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের চাকরি একই শহরে হলেও ভিন্ন ভিন্ন কোম্পানিতে ছিল। তারা সিদ্ধান্ত নেয় একসঙ্গে থাকলে খরচ কম হবে। আমারও তাদের এই সিদ্ধান্ত ঠিক মনে হয়েছিল, তাই তাদের একসঙ্গে থাকার অনুমতি দিয়ে আমি তাদের কাজের জন্য অন্য শহরে পাঠিয়ে দিই। কিন্তু সন্তানদের চলে যাওয়ার পর বাড়ি খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। তবুও আমি জানতাম তাদের নিজেদের জীবন গড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। আমার স্বামীর পেনশন ছিল খুবই সামান্য, যা দিয়ে পুরো পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। সন্তানদের পড়াশোনার খরচ চালানোর জন্য আমরা আমাদের একমাত্র বাড়িটি বিক্রি করতে বাধ্য হই। বছরখানিক পরে আমাদের সন্তানরা চাকরি পেয়ে প্রতি মাসে কিছু অর্থ বাটাতে শুরু করে। আমি সেই অর্থ কিছুটা বাড়ির খরচে ব্যয় করতাম আর বাকিটা সঞ্চয় করতাম। এভাবেই 5 মাস কেটে যায়। তবে এই সময়ের মধ্যে আমি একবারও সন্তানদের দেখতে যেতে পারিনি। আমার স্বামী পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন এবং তার দেখাশোনার জন্য বাড়িতে আর কেউ ছিল না। 2 বছর পর দীপাবলির সময় ঘনিয়ে এলো। আমি সন্তানদের বাড়িতে আসার জন্য বলি, কিন্তু তারা কাজে ব্যস্ততার অজুহাত দিয়ে আসতে রাজি হয়নি। ফোনে তাদের কাছে আমার আকুতি জানালেও তাতে কোনো লাভ হয়নি। অবশেষে আমি নিজেই তাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েই একদিন আমি আমার স্বামীর এক ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে তার যত্নের দায়িত্ব দিলাম এবং সন্তানদের কাছে যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম। ট্রেন স্টেশন থেকে আমি ভিডিও কল করে তাদের জানালাম যে আমি আসছি। আমার বড় ছেলে ঈশান এই খবর শুনে বিস্মিত হয়। সে আমাকে বলল, মা, তোমাকে আসার দরকার নেই, আমরা 3 দিনের মধ্যে বাড়ি ফিরব। তার কথায় আমি তাকে প্রতিশ্রুতি দিলাম এবং বাড়ি ফিরে এলাম। 3 দিন পর খুব সকালে প্রথম ট্রেনে আমার সন্তানরা বাড়ি ফিরে এলো। তাদের দেখে আমার চোখে পানি চলে এলো। আমি তাদের বুকে জড়িয়ে ধরলাম। আমার মনে হল এটাই আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। আমি ঈশান ও পায়েলকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখে খুব খুশি হয়েছিলাম। তবে পায়েলের মধ্যে বেশ কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলাম। গত 2 বছরে তার চেহারায় অনেকটা পরিবর্তন এসেছে। যেদিন তারা বাড়ি ফিরল, আমি লক্ষ্য করলাম যে তারা দুজনেই একসঙ্গে একটি ঘরে ঢুকে গেল। আমি ভেবেছিলাম পায়েল হয়তো তার ব্যাগ রেখে ঘর থেকে বেরিয়ে আসবে, কিন্তু 1 ঘণ্টা কেটে যাবার পরও তারা ঘর থেকে বেরোয়নি। তখন আমি চা ও নাস্তা নিয়ে তাদের ঘরে গেলাম। আমি বললাম, তোমরা দুজন কি এবার থেকে এই এক ঘরেই থাকবে? বাড়ির ছাদে আরেকটা ঘর আছে। ঈশান, তুমি সেখানে চলে যাও, এই ঘরটা পায়েল থাকুক। তখন ঈশান বলল, না মা, আমি পায়েলকে ছেড়ে অন্য ঘরে থাকতে পারব না। আমরা গত 2 বছর ধরে একই ঘরে থাকার অভ্যেস করে ফেলেছি, এখানেও ঠিক এমনই থাকব। তার কথা শুনে আমার একটু অস্বস্তি হল। আমি পায়েলের দিকে তাকিয়ে বললাম, পায়েল, তুমি এখন আর ছোট নেই, আর তোমার ভাইও বড় হয়ে গেছে। একই ঘরে থাকা কি ঠিক হবে? যদি কখনো তোমার একা থাকার প্রয়োজন হয় তখন কিভাবে ম্যানেজ করবে? তখন পায়েল উত্তর দিল, মা, আমরা যে শহরে কাজ করতাম সেখানে 2 ঘরের ফ্ল্যাটের ভাড়া অনেক বেশি, তাই আমরা গত 2 বছর ধরে একই ঘরে থেকেছি। যখন সেখানে থাকতে পেরেছি তাহলে এখানে কেন পারব না? আমার ছেলে ঈশান ও পায়েল একসঙ্গে একটি ঘরে থাকতে চেয়েছিল। আমি তাদের সিদ্ধান্তে আপত্তি করিনি। সেদিন আমি সারাদিন ঘরের কাজে ব্যস্ত ছিলাম। দুপুরে ঈশানের পছন্দের খাবার তৈরি করলাম এবং রাতে পায়েলের পছন্দের চাটপাটা পথ রান্না করলাম। কিন্তু লক্ষ্য করলাম পায়েল খাবার খুব কম খেল। এটা আমার কাছে অস্বাভাবিক মনে হল। তখন আমি পায়েলকে জিজ্ঞেস করলাম, তুমি এত কম খাচ্ছ কেন? আগে তো তোমার প্লেট পুরো পরিষ্কার হয়ে যেত। পায়েল বলল, মা, এখন আমার রুচি বদলেছে। মেসে সাধারণ খাবারে অভ্যস্ত হয়ে গেছি। তুমি কাল থেকে সাদামাটা রান্না করো। তাদের মধ্যে এই পরিবর্তন দেখে আমার মনে হল বাইরে থাকার অভিজ্ঞতা তাদের আরও দায়িত্বশীল এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা শিখিয়েছে।
তবে আমি লক্ষ্য করছিলাম তারা দুজনেই একে অপরের থেকে এক মুহূর্তও দূরে থাকতে পারছিল না। যেখানে পায়েল থাকত ঈশান ঠিক সেখানেই চলে যেত। এক রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি তাদের ঘরে গেলাম। আমার এবং তাদের ঘর পাশাপাশি ছিল। আমি ভাবলাম একটু তাদের সঙ্গে কথা বলি। ঘরে ঢুকে দেখি ঈশান পায়েলের হাত ধরে বসে আছে। আমাকে দেখে তারা চমকে উঠল, যেন তারা কিছু লুকোচ্ছিল। আমি সেই সময় কিছু বলিনি এবং বিষয়টি এড়িয়ে গেলাম। কিন্তু পরদিন সকালে এমন একটি ঘটনা ঘটল যা আমাকে চিন্তায় ফেলে দিল। সকালের দিকে আমি তাদের ঘরের দিকে গেলাম। দেখলাম বিছানার চাদরটা শুকাতে দেওয়া হয়েছে। এত সকালে কে চাদর ধুতে পারে? কৌতূহলী হয়ে আমি পায়েলকে জিজ্ঞেস না করেই ঘরের দিকে এগোলাম। দেখি ঘরের দরজা বন্ধ। ঠিক তখনই পেছন থেকে ঈশানের ডাক শুনলাম, মা, নাস্তায় কি বানিয়েছ? দরজার বাইরে এসে ঈশান আমাকে প্রশ্ন করল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমাদের ঘরের চাদর এত সকালে কে ধুয়েছে, কেন ধুয়েছে? আমার প্রশ্ন শুনে ঈশানের তো অস্বস্তিতে পড়ল। তার চোখ বারবার পায়েলের দিকে যাচ্ছিল। তখন পায়েল সামনে এসে বলল, মা, চাদরটা আমি ধুয়েছি, ওটাতে ধুলো জমেছিল, তাই বারবার হাঁচি আসছিল, এই জন্য সকালে ধুয়ে নিয়েছি। আমি বললাম, তোমাদের আসার আগে আমি সবকিছু পরিষ্কার করেছিলাম, চাদরে ধুলা আসবে কি করে? আমার প্রশ্ন শুনে পায়েল একটু বিড়ম্বনায় পড়ল। তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল সে কিছু লুকোচ্ছে। তখন ঈশান বলল, মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি কি চাদর নিয়ে কথা বলছো? আর আমি খেতে পাচ্ছি না, তুমি কি খাবার দেবে নাকি আমি বাইরে গিয়ে খেতে হবে? এ কথা শুনে আমি আলোচনা বন্ধ করে রান্নাঘরে নাস্তা বানাতে চলে গেলাম। পরে কাজের ব্যস্ততায় বিষয়টি ভুলে গেলাম। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমার দুই সন্তানের আচরণে বেশ পরিবর্তন এসেছে। পায়েল যে আগে আমার সঙ্গে অনেক গল্প করত, এখন বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকে। সে আমার সামনে বেশিক্ষণ থাকতে চায় না। সেদিন সন্ধ্যায় খাবার সময় পায়েলের হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। খাওয়া শুরু করতেই সে থালার দিকে তাকিয়ে রইল এবং কিছুক্ষণের মধ্যেই বমি ভাব শুরু হলো। দ্রুত বাথরুমের দিকে ছুটল আর ঈশানও তার পেছনে গেল। আমি হতবাক হয়ে গেলাম, বুঝতে পারছিলাম না হঠাৎ কি হলো। আমিও বাথরুমের কাছে গেলাম। তখন ঈশান পায়েলকে কাঁধে ভর দিয়ে বাইরে নিয়ে আসছিল। ঈশানের পায়েলকে ধরে রাখার ভঙ্গি আমার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হল। তার এক হাত ছিল পায়েলের কাঁধে এবং আরেকটি ছিল তার কোমরে। এটি দেখে আমার মনে অদ্ভুত অনুভূতি হল। তারা এমন আচরণ কেন করছে? আমার মনে বিভিন্ন প্রশ্নে ভরে যেতে থাকল। আমার মন তখনও অস্থির ছিল, তবে কিছু বললাম না। পায়েলকে আরাম দেওয়ার জন্য আমি নিজেই তার পাশে গিয়ে তাকে হাত ধরে ঘরে নিয়ে এলাম। তারপর তাকে এক গ্লাস পানি দিলাম এবং জিজ্ঞেস করলাম, তোমার হঠাৎ এমন বমি ভাব হলো কেন? খাওয়া শুরুর আগেই তো বমি লাগছে। আমার প্রশ্নের উত্তর ঈশান দিল, মা, পায়েল ঘরে বসে তেলংশলা দেওয়া চিপস খেয়েছে, তাই এখন তার এমন লাগছে। পায়েলও ঈশানের কথা সমর্থন করে বলল, হ্যাঁ মা, আমি চিপস খেয়েছি, এখন থেকে আর এমন করবও না। আমি জিজ্ঞেস করলাম, এখন কেমন লাগছে? একটু খেয়ে নাও, তারপর বিশ্রাম করো। পায়েল বলল, মা, আমি অনেক চিপস খেয়ে ফেলেছি, এখন আর খেতে ইচ্ছে করছে না, আমি ঘুমোতে যাচ্ছি, তোমরা খেয়ে নাও। এটা বলেই পায়েলও তার ঘরে চলে গেল। তার না খেয়ে ঘুমোতে যাওয়াটা আমাকে বেশ অস্বস্তিতে ফেলল। রাতের খাবার শেষে আমি তার জন্য এক গ্লাস দুধ নিয়ে গেলাম। রাত তখন প্রায় ৯টা। দেখলাম তারা দুজনেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমি দরজায় টোকা দিতে ঈশান দরজা খুলল। ঘরের ভেতরে তাকিয়ে দেখি পায়েল ঘুমিয়ে আছে এবং ঈশান তখনও জেগে আছে। পায়েলকে গভীর ঘুমে দেখে আমি তাকে আর ডাকলাম না। দুধ রেখে আমি ফিরে আসতে চাইলাম, কিন্তু বেরোনোর সময় আমার শাড়ির আঁচল দরজার খুঁটিতে আটকে গেল। যখন সেটা খুলতে চেষ্টা করছিলাম তখন ভেতর থেকে পায়েলের গলার শব্দ পেলাম। সে ঈশানকে বলছিল, ভাই, মা কি চলে গেল? তার কথায় বোঝা গেল সে ঘুমোনোর ভান করছিল। এই কথা শুনে আমি আবার দরজায় নক করলাম। ঈশান দরজা খুলে জিজ্ঞেস করল, মা, আবার কি হলো? আমি সোজা জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে কি চলছে? পায়েল কেন ঘুমোনোর ভান করছে? পায়েল তখন উঠল এবং বলল, মা, আমি ভেবেছিলাম তুমি কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছ, আমি তো খেতে চাইনি, তাই ঘুমোনোর ভান করছিলাম। তাদের এমন আচরণে আমার সন্দেহ আরও বাড়ল। আমি ঈশানকে বললাম, আজ রাত তুমি তোমার বাবার সঙ্গে আমার ঘরে শুয়ে পড়ো, আমি পায়েলের সঙ্গে থাকব। এই কথা শুনে ঈশান বলল, মা, আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। পায়েলও বলল, মা, আমি ভাইয়ের সঙ্গেই থাকব, ও না থাকলে আমার ঘুম আসে না। ওরা আমার কথা কিছুতেই শুনতে চাইছিল না। অবশেষে আমি বললাম, ঠিক আছে, তোমরা একই ঘরে থাকতে পারো, তবে আজ থেকে দরজা বন্ধ করবে না। ওরা বাধ্য হয়ে আমার কথা মেনে নিল। পরদিন সকালে আমার বড় দিদি বাড়ি এলেন।
তার আগমনে সবাই খুশি হয়ে গেল। দিদি বললেন, আমি বিশেষ করে তোমাদের সঙ্গে সময় কাটাতে এসেছি। কথাবার্তার মাঝে দিদি পায়েলের বিয়ের প্রসঙ্গ তুললেন। তিনি বললেন, আমাদের পায়েল এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আমার বড় দিদি বললেন, পায়েল এখন বড় হয়েছে, ওর বিয়ের কথা ভাবা উচিত। কথার মাঝেই তিনি নিজের সঙ্গে আনা কয়েকজন ছেলের ছবি বের করলেন। দিদি যখন পায়েলকে ছবিগুলো দিলেন, তখন ঈশান তাড়াতাড়ি ছবিগুলো নিজের হাতে নিয়ে নিল। ঈশান বলল, মাসি,